সালোক সংশ্লেষ হয়েছিল। এরপরে চ্যাপ্টারটা আছে শ্বসন। শ্বসন কাকে বলে? বলছে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় প্রশস্ত খাদ্য, তাহলে আমরা যে খাদ্য খাই সেই খাদ্যগুলো জারিত হয়, তার জন্য কী চাই? অক্সিজেন চাই। এই জন্য যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় প্রশস্ত খাদ্য জারিত হয়ে খাদ্যস্থ স্থৈতিক শক্তির মুক্তি ঘটে তাকে শ্বসন বলা হয়। এবারে শ্বাস অঙ্গের বৈশিষ্ট্য কী? শ্বাস অঙ্গের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি হলো শ্বাস অঙ্গগুলি অর্ধভেদ্য হয়, আর্দ্র ও বিস্তৃত হয়, শ্বাস অঙ্গগুলি প্রচুর রক্তজালক পরিবৃত্ত থাকে, শ্বাস অঙ্গগুলি সরাসরি শ্বসনের মাধ্যমে সংস্পর্শে থাকে। এবার দেখো উদ্ভিদের শ্বসন স্থান বা শ্বাসস্থান। উদ্ভিদের শ্বাস কী কী শ্বাসস্থান আছে? উদ্ভিদের বিভিন্ন শ্বাসস্থান হলো পত্ররন্ধ্র, তাহলে 3টি শ্বাস অঙ্গ আছে, পত্ররন্ধ্রীয়, লেন্টিসেলীয় আর শ্বাসমূল ছিদ্র। পত্ররন্ধ্র কি না? পত্ররন্ধ্র হচ্ছে উদ্ভিদের পাতার বহিস্তকে অসংখ্য সূক্ষ্ম রন্ধ্র ও পত্ররন্ধ্র থাকে। বিষমপৃষ্ঠ পাতার নিম্নতকে এবং সমঙ্গপৃষ্ঠ পাতার উভয়তকে পত্ররন্ধ্র থাকে। এইসব পত্ররন্ধ্র দুটি অর্ধচন্দ্রাকৃতি জীবিত রক্ষীকোষ দ্বারা বেষ্টিত একটি রন্ধ্র নিয়ে গঠিত। পত্ররন্ধ্রের মাধ্যমে গ্যাসীয় আদান প্রদান ঘটে, অর্থাৎ গাছ সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন পরিত্যাগ করে। এই গ্যাসীয় আদান প্রদান এই পত্ররন্ধ্রের মাধ্যমে হয়। লেন্টিসেলটা কি? এটা হচ্ছে গুল্ম ও বৃক্ষজাতীয় বায়বীয় অংশে, বিশেষ করে ত্বকের বিদীর্ণ অংশে এক প্রকার ছোটো ছোটো ছিদ্র দেখা যায়, একে লেন্টিসেল বলা হয়। লেন্টিসেল উদ্ভিদের গ্যাসীয় আদান প্রদান ঘটায়। লেন্টিসেলটা কখন হয় জানো তো? পর্ণমোচী উদ্ভিদরা যখন সমস্ত পাতাকে ঝরিয়ে দেয় তখন তাদের কী হয়? শোষণ কার্য সম্পন্ন করে এই তোমার কাণ্ড, সেই কাণ্ডের বিদীর্ণ অংশ থেকে এই শোষণটা হয়। আর শ্বাসমূল ছিদ্র কি? সুন্দরী, গরান, গেওয়া প্রভৃতি লবণাম্ব উদ্ভিদের শ্বাসমূল থাকে, শ্বাসমূলে শ্বাসছিদ্র থাকে। এই শ্বাসছিদ্রের মাধ্যমে এইসব গাছ বায়ুমণ্ডলে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। কেন তোমরা জানো লবণাম্ব উদ্ভিদরা কী হয় না, সেখানে কি মাটিতে রন্ধ্রের পরিমাণ কম থাকে, লবণের পরিমাণ বেশি থাকার পরে তারা কি করে না বায়ুমণ্ডল থেকে তারা শ্বাসকার্য চালায়। এবারে প্রশ্ন থাকবে বিভিন্ন প্রাণীর শ্বাস অঙ্গ। বিভিন্ন প্রাণীর শ্বাস অঙ্গ, তাহলে তোমার শ্বাস অঙ্গের নাম কি? ফুসফুস। তাহলে দেখো এবার দেখো প্রাণীদের বিভিন্ন ধরনের শ্বাসঅঙ্গ দেখা যায়। অ্যামিবা, প্যারামেসিয়াম, হাইড্রা, স্পঞ্জ ইত্যাদি শ্বাসঅঙ্গের নাম কি? দেহতল। তাহলে প্রশ্ন দেবে অ্যামিবার শ্বাসঅঙ্গের নাম কি? দেহতল। বা হাইড্রার শ্বাসঅঙ্গের নাম কি? দেহতল। বা দেহতলের সাহায্যে কোন প্রাণী শ্বাসকার্য চালায়? ঘুরিয়ে প্রশ্ন দেবে। শ্বাসনালী বা তাকে ট্রাকিয়া বলা হয়। পতঙ্গ শ্রেণীর প্রাণীদের শ্বাসঅঙ্গের নাম হচ্ছে শ্বাসনালী বা ট্রাকিয়া। এটা কার হয়? আরশোলার। তাহলে তোমাকে প্রশ্ন ঘুরিয়ে বলতে পারে আরশোলার শ্বাসঅঙ্গের নাম কি? তাহলে ট্রাকিয়া। পতঙ্গ শ্রেণী শুধু আরশোলা হবে না, ফড়িংও হতে পারে। এবার দেখো ফুলকা। ফুলকা হচ্ছে কি? ফুলকা বেশিরভাগ জলজ প্রাণীদের প্রধান শ্বাসঅঙ্গ, যেমন রুই, কাতলা, চিংড়ি, শামুক ইত্যাদি। চিংড়ি, কাঁকড়া, ফুলকাকে বলা হয় বুকগিল। তাহলে এই বুকগিল কার শ্বাসঅঙ্গ? চিংড়ি, কাঁকড়ার, ফুলকাকে বলা হয় বুকগিল। এবার অতিরিক্ত শ্বাসযন্ত্র দেখা যায় এমন দুটি মাছের নাম বলতে, তার কই, শিঙি, মাগুর এগুলো হচ্ছে অতিরিক্ত শ্বাসযন্ত্র আছে। এবার তোমাকে প্রশ্ন করবে অতিরিক্ত শ্বাসযন্ত্রের গুরুত্ব কী। দেখবে যে সমস্ত মাছরা বদ্ধ এবং নোংরা জলাশয়ে বসবাস করে সেই জলে অক্সিজেনের পরিমাণ কম থাকে, সেই অক্সিজেন তারা তখন জল থেকে অক্সিজেন না পাওয়ার জন্য বায়ুমণ্ডল থেকে অক্সিজেন সংগ্রহ করে, তার জন্য তাদের এক রকমের অতিরিক্ত শ্বাসযন্ত্র দেখা যায়। সেই শ্বাসযন্ত্রের সাহায্যে তারা দেখবে বায়ুমণ্ডল থেকে অক্সিজেন নেয়। ওই সমস্ত মাছরা কি জলের উপর মুখ তুলে বায়ুমণ্ডল থেকে দেখবে বুট করে একটা শব্দ করে অক্সিজেন নিয়ে নেয়। ঠিক আছে, এটা হচ্ছে অতিরিক্ত শ্বাসযন্ত্র। আমরা আগে পড়েছি কোন মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্র কেমন দেখতে, সেগুলো আমরা বলা হয়েছিল। আচ্ছা ফুসফুস দেখো, উন্নত শ্রেণীর প্রাণীদের প্রধান শ্বাসযন্ত্র ফুসফুস বা লাং, উভচর, পক্ষী, সরীসৃপ, মানুষ ইত্যাদি উদাহরণ এগুলো। এবার দেখো ফুসফুসের আবরণকে কি বলে জানো? ফুসফুসের আবরণকে বলা হয় পুরা। মানুষের ফুসফুস কোথায় অবস্থান করে? দুটি বক্ষগহ্বরের মধ্যে মধ্যচ্ছদার উপরে হৃৎপিণ্ডের দুপাশে অবস্থান করে। ফুসফুস দুটি ত্রিকোণাকার বা শঙ্কুপাকার। ফুসফুসটা দেখতে কেমন? স্পঞ্জের মতো গোলাপি রঙের ফুসফুস। দুটির মধ্যে ডান দিকে 3টি লতিযুক্ত এবং বাম দিকে 2টি লতিযুক্ত। ডান ফুসফুস বাম ফুসফুস কিছুটা বড় হয়। তাহলে ডান ফুসফুসটা কী হয়? বাম ফুসফুস অপেক্ষা বড় হয়। তাহলে ফুসফুসের আবরণকে প্লুরা বলা হলো। এবার দেখো ফুসফুসের দ্বিস্তর বিশিষ্ট আবরণ থাকে। এর ভিতরের স্তরটিকে বলা হয় ভিসেরাল প্লুরা স্তর এবং বাইরের স্তরটিকে বলা হয় প্যারাটাইল প্লুরা স্তর। তাহলে তোমাকে বলবে ফুসফুসের
আবরণকে পুরা বলা হয়। পুরা কয়টি স্তর দ্বারা গঠিত? দুটি স্তর দ্বারা গঠিত। কী কী? একটা হচ্ছে ভিসেরাল পুরা স্তর, আর একটা হচ্ছে অন্তঃপুরা অঞ্চল। ঠিক আছে? আমাদের দেখো প্রতিটি ফুসফুসে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র বায়ু থাকে। এই বায়ুথলিগুলোকে বলা হয় অ্যালভিওলাই। প্রায় 30.5 কোটি বর্তমান। তাহলে ফুসফুসীয় ধমনী ও তাদের শাখা প্রশাখা অসংখ্য রক্তজালে পরিণত হয়ে বায়ু থলিগুলিকে পরিবৃত করে রাখে, ফলে বায়ুথলিতে শ্বাসবায়ু আদান প্রদান ঘটে। এবার দেখো আমাদের কী কী শ্বাসপেশি থাকে। দেখো শ্বাসপেশি হচ্ছে পঞ্জরাস্থি মধ্যস্থ পেশি, আর একটা হচ্ছে এটাকে বলে ইন্টারকস্টাল পেশি বলা হয়, আর একটা হচ্ছে মধ্যাচ্ছদা বা তাকে বলা হয় ডায়াফ্রাম বলা হয়। এবারে আমাদের মানুষের শ্বসন কৌশল আসতে পারে। শ্বসন কৌশলের মধ্যে কী আছে? প্রশ্বাস ও নিঃশ্বাস। আমরা নিঃশ্বাস নিই না প্রশ্বাস নিই? আমরা প্রশ্বাস গ্রহণ করি আর নিঃশ্বাস পরিত্যাগ করি। এই জন্য বলা, মনে রাখার জন্য বলবে লোকটি শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। নিঃশ্বাস ত্যাগ করা, ঠিক আছে? নিঃশ্বাস ত্যাগ করলে ছেড়ে দিলে মরে গেল। তাহলে নিঃশ্বাস আমরা পরিত্যাগ করি, প্রশ্বাস আমরা গ্রহণ করি। তাহলে এই যে নিঃশ্বাস প্রশ্বাসটা কীভাবে হয় সেটা, এই যে নিঃশ্বাস বা শ্বাস ত্যাগের হোক, শ্বাস গ্রহণের সময় আমরা কী করি? সমস্ত শ্বাসপেশিগুলি শিথিল হওয়ার, মধ্যচ্ছদা পুনরায় উপরের দিকে উঠে আসে বা বক্ষ পিঞ্জর আগের অবস্থায় ফিরে আসে। বক্ষগহ্বরের প্রাচীর প্রসারিত হয়, ফুসফুস উপর চাপ দেয়, ফলে ফুসফুস মধ্যস্থ কার্বন ডাইঅক্সাইডযুক্ত বায়ু বিপরীত পথে বহির্নাসারন্ধ্র দিয়ে বাইরে বেরিয়ে যায়। আর যখন আমরা গ্রহণ করি তখন কি শ্বাস গ্রহণ প্রক্রিয়ায় মধ্যচ্ছদা ও বক্ষপিঞ্জের মধ্যস্থ পেশিসমূহ প্রধান ভূমিকা পালন করে। প্রশ্বাসের সময় মধ্যচ্ছদা সংকুচিত হয়ে নিচের দিকে নেমে আসে এবং সঙ্গে সঙ্গে পঞ্জর মধ্যস্থ পেশিসমূহ সংকুচিত হয় এবং বক্ষপিঞ্জরগুলিকে বাইরের দিকে এবং উপরের দিকে তোলে, ফলে বক্ষগহ্বরের দৈর্ঘ্য এবং প্রস্থে প্রসারিত হয়। বক্ষগহ্বর প্রসারিত হয়, ফুসফুসের অন্তঃপুরা অঞ্চলে চাপ কমে যায়। ওই সময় ফুসফুস মধ্যস্থ বায়ুর চাপ বেশি থাকায় ফুসফুস দুটি দৈর্ঘ্য প্রস্থে প্রসারিত হয়। এবার দেখো, এবার প্রশ্ন আসছে যে যে সমস্ত মানুষরা ধূমপান করে, এই যে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কেন? একটা প্রশ্ন দিতে পারে, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কেন? প্রতিনিয়ত সরকারি ও বেসরকারির মাধ্যমে আমাদের কাছে সতর্কীকরণ বার্তা পৌঁছে দেয়। ধূমপানের সময় বিড়ি বা সিগারেটের থেকে নির্গত ধোঁয়া সরাসরি গ্রহণ করে তাকে বলা হয় সক্রিয় ধূমপান। তাহলে যারা বিড়ি সিগারেট খায়, নিজে খেলো এবং মুখ দিয়ে বা নাক দিয়ে ধোঁয়া ফেললো, সেটা হচ্ছে অ্যাক্টিভ স্মোকিং বা তাকে বলা হয় সক্রিয় ধূমপান। আর ধরো যে লোকটা ধূমপান করছে, তুমি তার পাশে বসে আছো, সে যখন ধোঁয়াটা ছাড়ছে, তুমি সেই ধোঁয়াটা কিছুটা ওই বায়ু যখন তুমি প্রশ্বাস গ্রহণ করছো তার সঙ্গে গ্রহণ করে নিচ্ছ, তখন তোমার ক্ষেত্রে তুমিও ধূমপান করছো, সেটা হচ্ছে নিষ্ক্রিয় ধূমপান। এই যে দেখো পাশে থাকা লোকজনের দেহে প্রবেশ করে তাকে নিষ্ক্রিয় ধূমপান বলা হয়। ধূমপানের ফলে কী হয়? ফুসফুসের স্থিতিস্থাপকতা হ্রাস পায়, বায়ুপথে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, ফুসফুস আবরণ বা পুরার প্রদাহ দেখা যায়, শ্বাসতন্ত্র সম্পর্কিত বিভিন্ন প্রতিবর্তক ক্রিয়া জটিলতা দেখা যায়। ধূমপানের সময় যে ধোঁয়া নির্গত হয় তাতে নানা রকম বিষাক্ত পদার্থ থাকে। কী কী পদার্থ থাকে? কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, অ্যাসিটোন, হাইড্রোজেন সায়ানাইড, বেনজোপাইরিন প্রভৃতি। এইসব দূষিত পদার্থযুক্ত ধোঁয়া ফুসফুস তথা দেহে প্রবেশ করলে নানা রকম রোগ সৃষ্টি হয়। কী কী রোগ হয়? ব্রঙ্কাইটিস, এমফাইসিমা, শ্বাসনালী, আর কি ফুসফুস ও মূত্রাশয়ের ক্যান্সার হয়। এবার দেখো শ্বসন ও দহনের পার্থক্য পড়বে। তাহলে শ্বসন আর দহন, তাহলে শ্বসনটা কি? শ্বসন হচ্ছে একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া, দহন একটি অজৈব রাসায়নিক প্রক্রিয়া। শ্বসনের সময় খাদ্যবস্তু ধাপে ধাপে জারিত হয়ে শক্তি নির্গত হয়, আর দহনের সময় অনিয়ন্ত্রিতভাবে অতি দ্রুত তাপ নির্গত হয় বলে একে অনিয়ন্ত্রিত দহন বলা হয়। আর এই প্রক্রিয়া উৎসেচকের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, এই প্রক্রিয়া উৎসেচকের ভূমিকা থাকে না। শ্বসন জীবদেহে প্রতিটি সজীব কোষে দিবারাত্র ঘটে। এটা দহন যে কোনো দাহ্য বস্তু যে কোনো সময় সম্ভব। আর প্রকৃত অক্সিজেন ছাড়াও ঘটতে পারে, এটা অক্সিজেন ছাড়া সম্ভব নয়। আর শ্বসনের শক্তির মুক্তি ধীরে ধীরে ঘটে, আর দহনের শক্তির মুক্তি দ্রুত ঘটে। এই প্রক্রিয়া আলোক উৎপন্ন হয় না, কিন্তু তাপ সৃষ্টি হয়। এই প্রক্রিয়া আলো তাপ উভয় উৎপন্ন হয়। উৎপন্ন শক্তি এটিপি ইউনিটে সঞ্চিত হয়, আর এটিপি উৎপন্ন হয় না, উৎপন্ন শক্তি সঞ্চিত না হয়ে পরিবেশে ছড়িয়ে পড়ে। এখানে আর একটা প্রশ্ন দেবে, শ্বসনকে নিয়ন্ত্রিত দহন বলা হয় কেন? 2 নম্বরে, তাহলে শ্বসন প্রক্রিয়াটা কী হয়? ধীরে ধীরে ধাপে ধাপে হয় এবং ধীরে ধীরে শক্তি নির্গত হয়, ওকে বলা হয় নিয়ন্ত্রিত দহন। তুমি দেখবে কাগজে আগুন লাগিয়ে দিলে সে কিন্তু নিয়ন্ত্রিত না, দাউ দাউ করে জ্বলতে থাকবে, কিন্তু তুমি যে খাদ্যটা খেলে সেটা কিন্তু 6 ঘন্টা তোমার আস্তে আস্তে শক্তি দিয়ে যাচ্ছে, জারণ হচ্ছে, আস্তে আস্তে শক্তি দিয়ে যাচ্ছে। এবার দেখো কোষীয় শ্বসন প্রকার। কোষীয় শ্বসন 3 প্রকারের হয়: সবাত শ্বসন, অবাত শ্বসন, সন্ধান।
এখানে সবাত শোষণ, মানে কি নিজ, বাত মানে বায়ু, বায়ু নিজে উপস্থিত থেকে যে শোষণ ঘটায় তাকে সবাত শোষণ বলা হয়। সংজ্ঞাটা দেখো, যে শোষণ পদ্ধতি মুক্ত অক্সিজেন উপস্থিতি বায়ুজীবী জীবকোষ মধ্যস্থ শোষণ বস্তু সম্পূর্ণরূপে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড জল উৎপন্ন করে এবং শোষণ বস্তুর মধ্যস্থিত শক্তি সম্পূর্ণরূপে নির্গত করে 686 কিলো ক্যালোরি তাপ শক্তি উৎপন্ন করে তাকে সবাত শোষণ বলা হয়। সবাত শোষণের স্থান দেখো, সকল বায়ুজীবী জীবীর অর্থাৎ এককোষী বহুকোষী সকল প্রকার উদ্ভিদ ও প্রাণীদের প্রতিটি সজীব কোষে শোষণ প্রক্রিয়াটি সম্পন্ন হয়। সবাত শোষণের রাসায়নিক সমীকরণটা ভালো করে পড়বে। C6H12O6, এটা গ্লুকোজ, 6O2 অক্সিজেন উপস্থিতিতে উৎসেচকের সাহায্যে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড জল এবং 686 কিলো ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়। তাহলে তোমার সবাত শোষণে কত কিলো ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়? 686 কিলো ক্যালোরি। সবাত শোষণের প্রক্রিয়াটি 3টি পর্যায়ে সম্পন্ন হয়। একটা হচ্ছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া, একটা ক্রেবস চক্র, একটা প্রান্তীয় শোষণ। গ্লাইকোলাইসিস হচ্ছে কি, অর্থাৎ গ্লুকোজ পাইরুভিক অ্যাসিড পরিণত হয়, আর ক্রেবস চক্র পাইরুভিক অ্যাসিড পরবর্তী জারণে কার্বন ডাইঅক্সাইড জল ও শক্তি উৎপন্ন করে। প্রান্তীয় শোষণটা আমাদের ততটা গুরুত্বপূর্ণ নয়। এবার দেখো অবাত শোষণ কাকে বলা হয়। তাহলে সবাত শোষণ হলো, অবাত শোষণ হচ্ছে কি, যে শোষণ প্রক্রিয়া অবায়ুজীবী জীবকোষে মুক্ত অক্সিজেনের অনুপস্থিতিতে শ্বসন বস্তু কোষস্থ খাদ্য ও শ্বসন বস্তু অক্সিজেন যৌগের অক্সিজেন দ্বারা অসম্পূর্ণ জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড জল ও শক্তি উৎপন্ন করে তাকে অবাত শোষণ বলা হয়। অবাত শোষণ দেখো, সালফার ব্যাকটেরিয়া, মিথেন ব্যাকটেরিয়া, ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া অবাত শোষণ দেখা যায়। অবাত শোষণে কত ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়? 50 কিলো ক্যালোরি। তাহলে আমরা এটা সবাত শোষণ অবাত শোষণের পার্থক্যের মধ্যে একটা পার্থক্য বলতে পারবো। ওখানে 686 কিলো ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়, এখানে 50 কিলো ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়। অবাত শোষণের রাসায়নিক সমীকরণটা দেখো, C6H12O6 প্লাস 12NO3, নাইট্রেট লবণের সঙ্গে উৎসেচক বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড জল এবং নাইট্রাইট লবণ উৎপন্ন করে আর 50 কিলো ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়। আর সন্ধানটা কি না, যে শোষণ প্রক্রিয়ায় শোষণ বস্তু অক্সিজেনের অনুপস্থিতি ব্যাকটেরিয়া, ইস্ট জাতীয় ছত্রাকের দেহকোষ নিঃসৃত উৎসেচকের প্রভাবে আংশিকভাবে জারিত হয়ে বিভিন্ন জৈব যৌগ উৎপন্ন হয়, কোষের বাইরে সঞ্চিত হয়ে বা শোষণ বস্তুদের শক্তি আংশিক নির্ভর তাকে সন্ধান বলা হয়। সন্ধানের স্থান কোথায় হয়? কতিপয় বায়ুজীবী ও অবায়ুজীবী অণুবীক্ষণিক জীবের দ্বারা সন্ধান প্রক্রিয়া ঘটে। সরল শর্করা দ্রবণে প্রধানত ইস্ট দ্বারা এবং দুধে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়ার দ্বারা সন্ধান প্রক্রিয়া ঘটে। সন্ধান প্রক্রিয়া দেখো, সন্ধান প্রক্রিয়া গ্লুকোজ ইস্ট নিঃসৃত জাইমেজ নামক উৎসেচক, কি উৎসেচক? জাইমেজ নামক উৎসেচকের প্রভাবে আংশিক জারিত হয়ে ইথাইল অ্যালকোহল, কার্বন ডাইঅক্সাইড ও 50 ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়। এই ইথাইল অ্যালকোহল উৎপন্ন হওয়ার এই সন্ধানকে কুহল সন্ধান বলা হয়। তাহলে এমনি সন্ধানকে কুহল সন্ধান বলা হয়। সন্ধানের রাসায়নিক সমীকরণটা দেখো, C6H12O6, জাইমেজ উৎসেচকের সাহায্যে ইথাইল অ্যালকোহল হচ্ছে C2H5OH উৎপন্ন হয়, এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল সংকেত, কার্বন ডাইঅক্সাইড ও 50 ক্যালোরি তাপশক্তি কিলো ক্যালোরি তাপশক্তি। সন্ধানের অর্থনৈতিক কি? সন্ধান হলে আমার লাভ কী হবে? মদ খেলে তো মানুষ মরে পড়ে থাকে, সন্ধানের তো মদ তৈরি হয়, তাহলে মদ পড়ে। কিন্তু না, কিছু কিছু মদ, যেমন আমাদের যে টনিক জাতীয় ওষুধগুলো তৈরি হয় সেগুলো সন্ধান প্রক্রিয়া তৈরি হয়। আমাদের দেখো শরীর দুর্বল থাকে তখন টনিক জাতীয় ওষুধ আমরা খাই, আয়রন টনিক, বিভিন্ন ভিটামিন টনিক। তাদের মধ্যে কী হয়, কিছু কিছু ফলের রস দিয়ে অ্যালকোহল তৈরি করা হয়, যেগুলো আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক নয়, তার সেগুলো হচ্ছে আমাদের শরীরের পক্ষে খুব লাভজনক। এই জন্য দেখবে যখন আয়রন টনিকগুলো খাই তখন আমাদের বেশি পরিমাণে ঘুম ঘুম ভাব হয়, কেন? ওখানে অ্যালকোহল থাকে। তাহলে ওটা কি আমাদের শরীরে ক্ষতি করে না। এগুলোকে ডক্টরস ব্র্যান্ডি বলা হয়। অর্থনৈতিক দিকে সন্ধান প্রক্রিয়া ব্যবহারিক গুরুত্ব অপরিসীম। অ্যালকোহল ও সুরা প্রস্তুতি লাগে, গবেষণা এবং চিকিৎসা বিজ্ঞানের বহুল ব্যবহৃত ইথাইল অ্যালকোহল উৎপাদনে, দই, ভিনিগার প্রভৃতি প্রস্তুতিতে। কেন? এই যে সন্ধান না হলে তো দুধ থেকে দই হবে না, ভিনিগার প্রস্তুত হবে না, পাউরুটি, বিস্কুট কারখানা, নানাবিধ খাদ্য সামগ্রী, রাসায়নিক শিল্পজাত দ্রব্য প্রস্তুতি লাগে। এবারে সবাত শোষণ ও অবশোষণ ও সন্ধান প্রক্রিয়ার পার্থক্যটা বলবে। এটা কি বিষয়গুলো কি মুক্ত অক্সিজেন? সবাত শোষণ মুক্ত অক্সিজেনের উপস্থিতি হয়, এটা কিন্তু মুক্ত অক্সিজেনের অনুপস্থিতি হয়, এটা মুক্ত অক্সিজেনের অনুপস্থিতিও হয়। এবার দেখো গ্লুকোজ, তাহলে তোমাকে এইটা পার্থক্য দিলে সন্ধান সবাত শোষণ ও অবাত শোষণের পার্থক্য দিতে পারে, অবাত শোষণ সন্ধানের পার্থক্য দিতে পারে, আবার সবাত শোষণ ও সন্ধানের পার্থক্য দিতে পারে। গ্লুকোজ সম্পূর্ণ জারিত হয়, আংশিক জারিত হয়, এটাও আংশিক জারিত হয়। উৎপন্ন বস্তু কার্বন ডাইঅক্সাইড ও জল, এখানে উৎপন্ন বস্তু কার্বন ডাইঅক্সাইড, জল, জৈব অক্সাইড, এখানে ইথাইল অ্যালকোহল, ল্যাকটিক অ্যাসিড। এখানে কত? 686 ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়, এখানে 50 কিলো ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়, এখানে 30 থেকে 50 কিলো ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়। এবারে গ্লাইকোলাইসিস, এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা তাহলে কোষীয় শোষণের প্রধান ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস আর ক্রেবস চক্র আর প্রান্তীয় শোষণ ছিল। গ্লাইকোলাইসিসটা কোথায় ঘটে? আমাদের সাইটোপ্লাজমে। এমসিকিউ প্রশ্ন আছে, গ্লাইকোলাইসিস কোথায় ঘটে? কোষের সাইটোপ্লাজমে। শ্বসনের প্রথম পর্যায়ে যে প্রক্রিয়ায় কোষের সাইটোপ্লাজমে গ্লুকোজ অণু সম্পূর্ণ উৎসেচকের প্রভাবে আংশিকভাবে জারিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড
হ্যাঁ, 2 অণু পাইরুভেট অ্যাসিড এবং 2 অণু এটিপি উৎপন্ন করে, তাকে গ্লাইকোলাইসিস বলা হয়। এই প্রক্রিয়াটি গ্লাইকোলাইসিস কোথায় করে সাইটোপ্লাজমে যাবে। এই প্রক্রিয়াটি 3 জন বিজ্ঞানী সর্বপ্রথম পর্যবেক্ষণ করেন বলে একে ইএমপি পথ বলা হয়। অনেক সময় তোমাকে প্রশ্ন করবে ইএমপি পথ কাকে বলা হয় এবং কেন একে ইএমপি পথ বলা হয়, গ্লাইকোলাইসিসকে কেন ইএমপি পথ বলা হয়। তাহলে গ্লাইকোলাইসিসটি, তাহলে এখানে পর্যায়ে বলছে এম্বোড্যান, মেয়ারহফ ও পার্নেস। এম্বোড্যান, মেয়ারহফ ও পার্নেস নামক 3 জন বিজ্ঞানী প্রথম এই প্রক্রিয়াটি বা গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করেন বলে তাদের নামের আদ্যাক্ষর অনুযায়ী, আদ্যাক্ষর মানে প্রথম অক্ষর অনুযায়ী, এই যে ই ফর এ, হ্যাঁ, মেয়ারের এম আর পার্নেসের পি, এই জন্য ইএমপি পথ বলা হয়। এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা কীভাবে হয় এই ছকটা পড়বে, ঠিক আছে, এইটা পড়তে হবে তোমাকে। অনেক সময় 4 নম্বর হয় এই এখানে কত অণু গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় প্রথমে কি হয়, এই যে গ্লুকোজ এটিপি এবং এডিপি, গ্লুকোজ 6 ফসফেট গঠন করে, সেখান থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট, এখানে সেই বক্তব্যগুলো সব বলা আছে, এটা পড়বে, ঠিক আছে। এখানে কত অণু এটিপি উৎপন্ন হয়, 2 অণু এটিপি উৎপন্ন হয়। কত অণু, 2 অণু এটিপি উৎপন্ন হয়। যে দেখো প্রথম পর্যায়ে দেখো, এই পর্যায়ে 1 অণু গ্লুকোজ উৎসেচকের সহায়তায় 1 অণু 6 কার্বনযুক্ত ফ্রুক্টোজ 1,6 ফসফেট গঠন করে, দেখছো 1,6 ফসফেট, দেখতে পাচ্ছ, এই যে এডিপি এটিপি দিয়ে বিক্রিয়া করে। এবারে দ্বিতীয় পর্যায়ে কি হয়, দ্বিতীয় পর্যায়ে বিক্রিয়াটা আছে, তৃতীয় পর্যায়ে এখানে বলা আছে, পড়বে এখানে তাহলে কত অণু এটিপি উৎপন্ন হয়, 2 অণু এটিপি উৎপন্ন হয়। এই ছকটা পড়বে, ছবিগুলো তো পাঠিয়ে দেওয়া হচ্ছে, যার বইতে আছে দেখে নেবে। আচ্ছা, ক্রেবস চক্র, ক্রেবস চক্রটা কাকে বলা হয়, সবার শোষণের যে পর্যায়ে গ্লাইকোলাইসিস উৎপন্ন পাইরুভিক অ্যাসিড সম্পূর্ণ জারিত হয়ে বিভিন্ন প্রকার জৈব অ্যাসিড তৈরির মাধ্যমে একটি চক্রাকার পথে কার্বন ডাইঅক্সাইড, জল ও শক্তি উৎপন্ন করে, তাকে ক্রেবস চক্র বলা হয়। একে টিসিএ চক্র বলা হয় বা সাইট্রিক অ্যাসিড চক্রও বলে। ক্রেবস চক্রে উৎপাদিত বিভিন্ন জৈব অ্যাসিডগুলির মধ্যে প্রথম উৎপাদিত দ্রব্য হচ্ছে সাইট্রিক অ্যাসিড হয়। এই চক্রকে সাইট্রিক অ্যাসিড চক্র বলা হয়। সাইট্রিক অ্যাসিডে 3টি কার্বক্সিলিক বর্গ থাকায় একে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র বা টিসিএ চক্র বলা হয়, বুঝেছো। আর এটা হচ্ছে এই প্রথম পর্যবেক্ষণ করেন ইংরেজ বিজ্ঞানী হ্যান্স ক্রেবস, তাই একে ক্রেবস চক্রও বলা হয়, ক্রেবস চক্র। এই ক্রেবস চক্রে কী হয়, সাইট্রিক অ্যাসিডে 6 কার্বনযুক্ত 6 কার্বন উৎপন্ন হয়। দেখো সবার সঙ্গে দ্বিতীয় পর্যায়ে পাইরুভিক অ্যাসিড কো এনজাইম এ এবং সাইট্রেট সিনথেটেজ উৎসেচকের সাহায্যে অ্যাসিটাইল কো এনজাইম উৎপন্ন করে। ক্রেবস চক্রে প্রবেশ করব অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের 4 কার্বনের সঙ্গে যুক্ত হয়ে সাইট্রিক অ্যাসিড 6 কার্বন উৎপন্ন করে। এই সাইট্রিক অ্যাসিড বিভিন্ন উৎসেচকের সহায়তায় কয়েকটি অন্তর্বর্তী যৌগের তৈরির মাধ্যমে পুনরায় অক্সালো অ্যাসিটিক অ্যাসিডে পরিণত হয়। ক্রেবস চক্রে পাইরুভিক অ্যাসিড বিভিন্ন উৎসেচকের সাহায্যে জারিত হয়ে 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু জল ও শক্তি উৎপন্ন করে। ক্রেবস চক্রে কত অণু এটি উৎপন্ন হয়, 30, ওখানে 2 এখানে 3, তাহলে শ্বসনে মোট 38 অণু এটি উৎপন্ন হয়। তাহলে শ্বসন অর্থাৎ সবাশ্বন, অবাশ্বসন এবং কোষ সন্ধান সব প্রক্রিয়া মিলিয়ে টোটাল কত অণু, 38 অণু এটিপি উৎপন্ন হয়। এখানে হচ্ছে 30 অণু হচ্ছে ক্রেবস চক্রে, 2 অণু হচ্ছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া, আর তাহলে 30 দিয়ে 32 আর 6 অণু এখানে আছে, 6 অণু এটিপি উৎপন্ন হয়, 6 অণু এটিপি। আর এই যে এখানটা দেখো এই অংশটা দেখি, আচ্ছা পাইরুভিক অ্যাসিড 3 কার্বন এনএডি এবং এনএডিএইচ প্লাস এইচ প্লাস থেকে কার্বন ডাইঅক্সাইডের সংযুক্ত, এখানে 6 অণু এটিপি উৎপন্ন হয়, ঠিক আছে। আর এই চক্রটা ক্রেবস চক্রের, এই ছবিটা কিন্তু ভালো করে করবে, এইটা আসে ক্রেবস চক্রের রেখাচিত্রের সাহায্যে দেখাও, ওই ছবিটা ভালো করে পাঠিয়ে দিই। আচ্ছা এবারে দেখো প্রান্তীয় শোষণটা লাগবে না, শ্বসনের স্থান, তাহলে শ্বসনের গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি সাইটোপ্লাজমে ঘটে আর ক্রেবস চক্র মাইটোকন্ড্রিয়ায় ঘটে, তাহলে প্রশ্ন দেবে এগুলো এমসিকিউ। এবারে শ্বসনের তাৎপর্য কী, এই যে শ্বসনগুলো এতক্ষণ চিৎকার করলাম, শ্বসন হলে আমাদের লাভ কী হবে, শক্তির মুক্তি ঘটে। এই যে আমরা খাদ্য খেলাম, তুমি ধর ভাত খেলে বা অন্য কিছু খেলে, সেটা কি আস্তে আস্তে কি অক্সিজেন উপস্থিতি জারিত হবে। যে সালোকসংশ্লেষ প্রক্রিয়া যে সৌরশক্তি স্থিতিশক্তির খাদ্যের মধ্যে আবদ্ধ হয়, সেই শক্তি শ্বসন প্রক্রিয়া তাপশক্তি ও গতিশক্তি মুক্ত হয়ে জীবের বিভিন্ন বিপাকীয় ও শারীরবৃত্তীয় কার্য যেমন পুষ্টি, বৃদ্ধি, রেচন, জ্বলন, চলন, গমন ইত্যাদি সম্পন্ন হয়। আর পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড ভারসাম্য রক্ষা থাকে। তাহলে কী হচ্ছে, গাছ কী করছে, সালোকসংশ্লেষ প্রক্রিয়ার সময় কী করে, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, অক্সিজেন পরিত্যাগ করে। আর আমরা কী করি, শ্বসন প্রক্রিয়ার সময় অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড পরিত্যাগ করি, ফলে পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড ভারসাম্য বজায় থাকে, ঠিক আছে। এই শ্বসনটা পড়া হলো, এর আগে সালোক সংশ্লেষ ছিল, এটা শ্বসন পড়া দিলাম, এই জন্য লাইফ সায়েন্সটা 1 সপ্তাহ পরে দিলাম, এক একটা চ্যাপ্টার এক এক দিন পড়ে দিচ্ছি। এরপর দিন তোমাদের 15 দিন পরিমিতি এবং তার সঙ্গে ফিজিক্যাল সায়েন্সটা করিয়ে দেবো, কিছুটা পড়াবো, ঠিক আছে। আজকের এই পর্যন্ত ইতি হলো।